আজকে বলবো ইব্রাহিম টাওয়ারের বিখ্যাত সেই ভাষণ। আমি ইব্রাহিম টাওয়ারে, আজ আমি তোমাদের মুখোশ খুলে ফেলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। আমি যাকে তোমরা তরুণ সামাজিক জনতার নেতা বলো, যাকে তোমরা বিপজ্জনক উগ্রপন্থী হিসাবে চিহ্নিত করো, যাকে তোমরা পশ্চিমা বিরোধী স্বৈরাচারী হিসাবে তুলে ধরো, আমি এখন তোমাদের সত্য বলছি। CNN, BBC, ফ্রান্স 24, আমি সব মিডিয়াদের মিথ্যা সংবাদ দেখেছি। আমি প্রতিটি মিথ্যার হিসাব রাখছি। আর এবার তোমরা মাইক্রোফোন বন্ধ করতে পারবে না। এইবার তোমরা ক্যামেরা সরাতে পারবে না। এইবার তোমাদের সম্পাদকরা এই ভাষণ কাটতে পারবে না। কারণ তোমরা যে বিশ্বে একচেটিয়া অধিপত্যতে আত্মার অস্তিত্ব নেই। লক্ষ লক্ষ মানুষ এখন এই কথাগুলো শুনবে। তোমাদের ফিল্টার ছাড়াই, তোমাদের বিকৃতির শিকার না হয়ে, তোমাদের মিথ্যার দ্বারা কলুষিত না হয়ে আমি ইব্রাহিম টাওরে, আমার বয়স 34 বছর। আমার জীবনের প্রতিটি দিন আমি তোমাদের মিথ্যাচারের মধ্যে বড় হয়েছি। ছোটবেলায় টেলিভিশনে আফ্রিকা দেখতাম, সবসময় একই ছবি, শিশুদের মুখে মাছি, শুকনো জমি, অস্ত্র, মৃত্যু। এটাই আফ্রিকা, যা তারা আমাদের বলতো। আফ্রিকাকে এভাবেই দেখানো হতো, আর আমরা তা বিশ্বাস করতাম। আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত ছিলাম। আমরা আমাদের নিজেদের ভূমি, নিজেদের মানুষদের জন্য লজ্জিত ছিলাম। কিন্তু তারপর আমি বড় হলাম। আমি পড়েছি, গবেষণা করেছি, প্রশ্ন করেছি, বুঝতে পেরেছি যে তোমরা যে আফ্রিকা আমাদের দেখিয়েছ তা বাস্তব নয়। তোমরা যে গল্প আমাদের শুনিয়েছ তা মিথ্যা। তোমরা আমাদের উপর যে ভাগ্য চাপিয়ে দিয়েছ তা ছিল তোমাদেরই লেখা একটি চিত্রনাটক। বছরের পর বছর ধরে তোমরা আফ্রিকাকে কিভাবে চিত্রিত করেছো, কিভাবে দেখিয়েছ, কিভাবে তোমাদের দর্শকদের কাছে বিক্রি করেছো, যেন আমরা এমন প্রাণী যাদের সভ্যতার কোনো অংশ নেই, যেন আমরা সভ্যতার বাইরে থাকা অসভ্য প্রাণী, যেন আমরা এক দুর্ভাগ্য যাত্রা, পথের পথিক। তোমাদের উদ্ধারের অপেক্ষায় আছি। প্রতিটি দিন, প্রতিটি মিনিটে একই গল্প তোমাদের পর্দায় চলতে থাকে। ক্ষুধা, যুদ্ধ, রোগ, দুর্নীতি, সন্ত্রাস, বিশৃঙ্খলা। আফ্রিকা বললেই এই শব্দগুলো মাথায় আসে। তোমাদের আফ্রিকার অভিধানে অন্য কোনো শব্দ নেই, কোনো আশা নেই, কোনো সফলতা নেই, কোনো উন্নয়ন নেই, কোনো প্রতিরোধ নেই, কোনো সম্মান নেই, কোনো গর্ব নেই, কোনো বিজয় নেই। তাই আমি তোমাদের জিজ্ঞাসা করি, নিউ ইয়র্ক টাইম, ওয়াশিংটন পোস্ট, লামন্ড, গার্ডিয়ান, BBC ইত্যাদি নিউজ রিপোর্টারদের, তোমরা কি কখনো আফ্রিকার সাফল্যকে তোমাদের শিরোনামে করেছো? রুয়ান্ডার টেকনোলজি মিরাক্কেল নিয়ে কতবার তোমরা লিখেছো? ইথিওপিয়ার প্রজেক্ট নিয়ে কতবার দেখিয়েছো? বোতসান আর ডেমোক্রেটিক সাফল্যের প্রশংসা তোমরা কতবার করেছো? কেনিয়ার এন্টারপ্রেনিয়াল ইকোসিস্টেমের বর্ণনা তোমরা কতবার দেখিয়েছো? না, তোমরা দেখাওনি, কারণ এগুলো তোমাদের চিত্রনাট্যের সাথে খাপ খায় না। তোমাদের আফ্রিকা সফল হতে পারে না, এটা হতে পারে না, কারণ তাহলে তোমরা তোমাদের শোষণকে বৈধতা দেবে। যদি সাহায্যের প্রয়োজন না হয়, তাহলে তোমরা কিভাবে হস্তক্ষেপ করবে? যদি পিছিয়ে না থাকে, তাহলে তোমরা তাকে কিভাবে নিচু নজরে দেখিবে? তোমরা কি কখনো নিজেদের জিজ্ঞাসা করেছো, কোনো সম্পাদককে তার ডেস্কে বসে ভেবেছে কেন বিশ্বের সবচেয়ে ধনী ভূমির মানুষ গরিব? এই নাও তোমাদের জন্য আসল সংখ্যা। আফ্রিকার কাছে বিশ্বের 70% কোবাল্ট রিজার্ভ রয়েছে। তোমাদের সেলফোন, তোমাদের কম্পিউটার, তোমাদের ইলেকট্রনিক গাড়ি কোবাল্ট ছাড়া চলে না। এই কোবাল্ট কঙ্গো থেকে আসে, কিন্তু কঙ্গোর মানুষ সেলফোন কিনতে পারে না। আফ্রিকার কাছে বিশ্বের 90% প্ল্যাটিনাম রিজার্ভ রয়েছে। ক্যাটালিটিক কনভার্টার, ইলেকট্রিক ডিভাইস, মেডিকেল ইমপ্ল্যান্ট সবকিছুর জন্য প্ল্যাটিনাম প্রয়োজন। কিন্তু এই প্ল্যাটিনাম দক্ষিণ আফ্রিকা থেকে আসে, কিন্তু দক্ষিণ আফ্রিকার মানুষের বেকারত্ব চাপে ধ্বংস হয়ে যাচ্ছে। আফ্রিকা বিশ্বের 30% স্বর্ণ উৎপাদন ও 30% সরবরাহ করে। মালি, বুরকিনা ফাসো, ঘানা, তানজানিয়া, আমাদের ভূমি থেকে নদীর মতো সোনা প্রবাহিত হয়, কিন্তু আফ্রিকার মানুষ দরিদ্রে সাঁতার কাটে। আফ্রিকা বিশ্বের 65% হীরা উৎপাদন ও সরবরাহ করে। অ্যাঙ্গোলা, কঙ্গো, কোটি কোটি ডলার মূল্যের হীরা উত্তোলন করা হয় এখান থেকে, কিন্তু আফ্রিকার খনিজ শ্রমিকরা দিনে $1 জীবনযাপন করে। আফ্রিকার কাছে বিশ্বের 35% ইউরেনিয়াম রিজার্ভ রয়েছে। নাইজার, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকাতে, কিন্তু পারমাণবিক কেন্দ্রগুলো আফ্রিকার ইউরেনিয়ামে চলে। প্যারিসে আলো আফ্রিকার ইউরেনিয়ামে জ্বলে, কিন্তু আফ্রিকার গ্রামে বিদ্যুৎ নেই। আর তোমরা এখনো জিজ্ঞাসা করো আফ্রিকা গরিব কেন? না, সঠিক প্রশ্ন হলো এত ধনী হওয়া সত্ত্বেও আফ্রিকাকে কিভাবে গরিব করে রাখা হয়েছে। আজকে আমি সেই সব কথা বলবো। উপনিবেশবাদ শেষ হয়নি, এটা রূপ পরিবর্তন করেছে। সাম্রাজ্যবাদীরা আগে এসে আফ্রিকার ভূমি দখল করত, এখন ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এসে কোম্পানি প্রতিষ্ঠা করে। সাম্রাজ্যবাদীরা আগে জোর করে দখল করত, এখন চুক্তি করে ব্যবসা করে। সাম্রাজ্যবাদীরা আগে চাবুক দিয়ে শাসন করত, এখন ঋণ দিয়ে শাসন করে। আমাকে কিছু শত উদাহরণ দিতে দাও, নাম, সংখ্যা, তারিখ সহ। কিন্তু তোমরা এসব নিয়ে কখনো লিখবে না। গ্লেনকো সুইস ভিত্তিক মাইনিং জয়েন্ট কঙ্গোতে কোবাল্ট উত্তোলন করে। 2022 সালের $256 মিলিয়ন কঙ্গোকে দেওয়া হয়েছে কর হিসেবে।
হিসেবে। এটা 0.2%। কিন্তু এটা কি ন্যায় বিচার? রিও টিন্টো ব্রিটিশ অস্ট্রেলিয়ান মাইনিং জয়েন্ট গিনিতে বক্সাইট উত্তোলন করে বছরে 20 মিলিয়ন টন। গিনির জন্য অবশিষ্ট থাকে পরিবেশ দূষণ ও ক্যান্সার। টোটাল এনার্জির ফরাসি জয়েন্ট অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, কঙ্গোতে তেল উত্তোলন করে। 2022 সালে তাদের মুনাফা হয় $36 বিলিয়ন। আফ্রিকায় বিনিয়োগ করে নোংরা পাইপলাইন। অ্যাংলো আমেরিকান দক্ষিণ আফ্রিকায় প্রতিষ্ঠিত হয়, এখন সেগুলো লন্ডনে। সাম্রাজ্যবাদীরা হীরা, প্লাটিনাম, লোহা সবকিছু নিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় কি রেখে গেছে? 60 লক্ষ বেকার খনি শ্রমিক। আর এগুলো তো আইসবার্গের চূড়ামার আর অদৃশ্য গোপন চুক্তি। ট্রান্সফার প্রসেসিং এর কৌশলের কি হবে? প্রতি বছর $44 বিলিয়ন অবৈধ অর্থ আফ্রিকা থেকে বেরিয়ে যায়। কোনো মিডিয়াতে এসব নিয়ে আলোচনা হয় না। প্রতি বছর $45 বিলিয়ন সাহায্য আফ্রিকায় আসে, এটা নিয়ে মিডিয়াতে আলোচনা হয়। কিন্তু কেউ বলে না আফ্রিকা সাহায্য গ্রহণকারী মহাদেশ নয়, এটি সাহায্য প্রদানকারী মহাদেশ। যখন ইউএসএ, ফ্রান্স ফ্ল্যাটপের ওপর তাদের ক্যামেরা জুম করে, তখন পটভূমিতে একটি বিশাল ব্যবস্থা নীরবে কাজ করে। প্রতিদিন টন টন হীরা, সোনা, কোবাল্ট, ইউরেনিয়াম, তেল আমাদের ভূমি থেকে বেরিয়ে যায়। কিন্তু কিভাবে? এটাই হলো সেই ব্যবস্থা, যার এক ধাপে আছে দুর্নীতি, আর এক ধাপে আছে নেতাদের ঘুষ দিয়ে, তাদের বিলাসী জীবনের প্রতিশ্রুতি দিয়ে তাদের ছেলে মেয়েদের পশ্চিমা স্কুলে পাঠানো হয়। এরপর চুক্তি করে 50 বছর 99 বছরের ছাড়পত্র নিয়ে নেয় এবং তার মাধ্যমে এইসব সাম্রাজ্যবাদীরা ব্যবসা করে। গ্রামে রাস্তা তৈরি করে না, স্কুলে বিদ্যুৎ পৌঁছে দেয় না, নিরাপত্তা প্রদান করে না, ব্যক্তিগত নিরাপত্তা সংস্থা স্থাপন করে এবং তাদের সশস্ত্র সংগঠন তৈরি করে। প্রতিবাদকে সন্ত্রাস বলে ঘোষণা করে পশ্চিমা মিডিয়াকে চুপ করিয়ে দেয় স্থানীয় মিডিয়াগুলো। জনসাংবাদিকদের টাকা দিয়ে কিনে নেয় এবং বিরোধীদের কণ্ঠ দমন করে রাখে। অভ্যন্তরীণ পরিস্থিতির খবর আন্তর্জাতিক মিডিয়াতে পরিবেশন করে। আর এভাবেই এই ব্যবস্থা কাজ করে। 100 বছর ধরে কাজ করছে, আর তোমরা এই ব্যবস্থা দেখতে চাও না, কারণ তোমরাও এই ব্যবস্থার অংশ। নিউ ইয়র্ক টাইমস, CNN, BBC মতো সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলো হলো তেল কোম্পানি, খনি কোম্পানি, অস্ত্র কোম্পানি। এইসব কোম্পানিগুলো আফ্রিকাকে শোষণ করে। তোমরা তাদের টাকায় বেঁচে থাকো, তাদের স্বার্থ রক্ষা করো তোমরা। আর আমি যা বলতে চাচ্ছি তাতে হয়তো আমার জীবনও চলে যেতে পারে, কিন্তু এখন আর চুপ থাকার সময় নেই। আফ্রিকায় ফ্রান্সের ব্যবসা হলো CFA ফ্রাঙ্ক। এটি 14টি আফ্রিকান দেশ নিয়ে একটি ফরাসি উপনিবেশ মুদ্রা ব্যবস্থা ব্যবহার করে। এই দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের 50% ফরাসি ট্রেজারিতে জমা থাকে। ফ্রান্স এই টাকার উপর নেতিবাচক সুদ প্রয়োগ করে। তাই আমরা আমাদের নিজেদের টাকা ব্যবহার করার জন্য ফ্রান্সকে অর্থ প্রদান করি। এই ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স প্রতি বছর আফ্রিকা থেকে $500 বিলিয়ন মূল্যের সম্পদ নিয়ে চলে যায়। কেউ কি এটা নিয়ে কোনো মিডিয়াতে আলোচনা করে না? কিন্তু যখন ফ্রান্স আফ্রিকাকে $10 বিলিয়ন বা ইউরো সাহায্য করে, তখন তা শিরোনামে হয়। ব্রিটেনের ব্যবস্থা আরো সফিস্টিকেটেড। লন্ডন হলো বিশ্বের অর্থ পাচারের কেন্দ্র, সিটি অব লন্ডন বা অফশোর প্যারাডাইস। আফ্রিকা থেকে চুরি করা প্রতিটি পয়সা অর্থ লন্ডন, জার্সি, গানসি, কেমন আইল্যান্ড, ভার্জিন আইল্যান্ড সবই ব্রিটিশ নিয়ন্ত্রণে, আর এখানেই সব বিনিয়োগ করে। আফ্রিকার সম্পদ যেখানে লুকিয়ে আছে। আমেরিকার ব্যবস্থা হলো আফ্রিকা কমান্ড। মহাদেশে 46টি আমেরিকান ঘাঁটি আছে, যাদের আনুষ্ঠানিক উদ্দেশ্য নিরাপত্তা দেওয়া, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে সম্পদ নিয়ন্ত্রণ এবং প্রতিদিন আমাদের আকাশসীমায় বা আফ্রিকার আকাশসীমায় ড্রোন দিয়ে আমাদের উপর নজর রাখা। কিন্তু এটা সন্ত্রাসী নয়, এখানকার জনগণের বা নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। কৃষির বিনিময়ে 99 বছরের বন্দরগুলো বা খনিজ শ্রমিকগুলোকে লিজ দেওয়া হয়। কৃষি জমিগুলো ঋণের ফাঁদে ফেলার কূটনীতিতে শ্রীলঙ্কাকে জিজ্ঞেস করুন, জাম্বিয়াকে জিজ্ঞাসা করুন। আমেরিকা বলেছিল আরেকজন স্বৈরাচারী মারা গেছে, তিনি হলেন মুয়াম্মার গাদ্দাফি। হ্যাঁ, তিনি একজন স্বৈরাচারী ছিলেন। হ্যাঁ, তিনি মর্মম ছিলেন। কিন্তু লিবিয়ায় কি করেছিলেন? লিবিয়ার মাথা পিছু আয় বাড়িয়েছিলেন $12,000, যা আফ্রিকার মধ্যে সর্বোচ্চ। সাক্ষরতার হার বাড়িয়েছিলেন 25% থেকে 87%। গড় বৃদ্ধি আয়ু বেড়েছিল 51 থেকে 74%। বিনামূল্যে হেলথ কেয়ার চালু করেছিলেন, বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছিলেন। নবজাতিদের জন্য $5,000, গৃহ ক্রেতাদের জন্য সুদমুক্ত ঋণ চালু করেছিলেন। নবজাতকদের জন্য $5,000, পেট্রোল প্রতি লিটার 14 সেন্ট, দ্য গ্রেট ম্যান মেইড রিভার চালু করেছিলেন। মরুভূমিকে সবুজ করা সেচ প্রকল্প আর গদ্দাফির আসল গ্রাফিস ইউনাইটেড স্টেটস অফ আফ্রিকার স্বপ্ন। আফ্রিকান সেন্ট্রাল ব্যাংক প্রকল্প বা আফ্রিকান ইনভেস্টমেন্ট ব্যাংক এবং আফ্রিকান মনিটারি ফান্ড তৈরি করতে চেয়েছিলেন। আর সবচেয়ে বেশি বিপজ্জনক ছিল গোল্ড ডিনার বা ডলারে তেল বিক্রি করতে তিনি অস্বীকার করেছিলেন। কিন্তু এটি পশ্চিমাদের কাছে বিপজ্জনক মনে হলেও
বাস্তবে এটি আফ্রিকার জন্য অত্যন্ত ভালো ছিল। 20 অক্টোবর 2011-তে শীতে গণপিটুনি দিয়ে তাকে হত্যা করা হয়। আমেরিকার বিদেশমন্ত্রী হিলারি ক্লিনটন এসেছিলেন এবং আফ্রিকার মানুষ সেখানে দেখে এসেছিল এবং তারা দেখেছিল সে মারা গেছে। এখন লিবিয়ার দিকে তাকান, 3টি ভিন্ন সরকার অন্তহীন গৃহযুদ্ধ, ISIS আল কায়দা অবাধে বিচারণ করছে, কৃতদাস বাজার বিদ্যমান। এমনকি CNN 2017 সালে দেখালো যে তেল লুট হচ্ছে, অস্ত্রের ভান্ডার খালি করা হচ্ছে। তোমরা কি এটাকে গণতন্ত্র বলো? তোমরা কি এটাকে স্বাধীনতা বলো? তোমরা কি এটাকে সাফল্য বলো? আর এখন কার পালা? মালি, নাইজার, বুর্কিনা ফাসো, তোমরা আমাদেরও লিবিয়া বানাতে চাও? তোমরা আমাদের সিরিয়া বানাতে চাও? তোমরা আমাদের ইরাক বানাতে চাও? কিন্তু এবার আর নয়, কারণ আমরা জেগে উঠেছি, আফ্রিকার মানুষ জেগে উঠেছে, কারণ আমরা শিখেছি, কারণ আমরা একত্রিত হয়েছি। আমরা অপারেশন বাড়ানো সাম্রাজ্যবাদীদের ভণ্ডামি অপরাধ দেখে আর চুপ থাকি না, প্রস্তুত হই, কারণ বিচারের দিন আসছে। আফ্রিকা জেগে উঠেছে, বিশ্ব পরিবর্তিত হচ্ছে, ন্যায় বিচার প্রকাশিত হচ্ছে, আর তোমরা শুধু দেখবে, তোমরা আর কিছু করতে পারবে না, কারণ ইতিহাস জনগণের পক্ষে, সত্য নিবৃত্তিদের পক্ষে। আফ্রিকা 500 বছর ধরে পরাধীন থেকেছে, এখন তাদের বিজয়ের সময়, তাদের মিথ্যাচার শেষ, তোমাদের মুখোশ খসে পড়েছে, তোমাদের খেলা শেষ। আফ্রিকা শক্তিশালী হবে এবং আফ্রিকা চিরবিজয়ী হবে এবার।